সামনে তুলে ধরার জন্য বেলে বেলে के हामबाय सिने तिब्बत हामख्राय मन्त्री न ताबो जों खोनालायनाय जों आसेन नायसिङै दंमाने जोंनि राज्योनि जनप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहाजीनि खुबे যতন খুলুমখা সবাইকে নমস্কার। আজকে আমরা কিল্লা গুমতিতে যে ডিস্ট্রিবিউশন অফ ইয়ার্ন আন্ডার চিফ মিনিস্টার যে ট্রাইবেল উমেন উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম 2025-26 সেই উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আপনারা আমার পূর্ববর্তী বক্তা বিশদভাবে আলোচনা করেছেন যে আমরা কি কারণে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটার উপর খুব জোর দিয়েছেন এবং সেই উপলক্ষে যে চিফ মিনিস্টার ট্রাইবেল উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম আজকের যে কর্মসূচি যারা বয়ন শিল্পী আমার যারা মায়েরা বোনেরা এবং মেয়েরা আছেন সেই উপলক্ষে আজকের এখানে যে আয়োজন সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন ত্রিপুরা সরকারের মাননীয় ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার এবং অন্যান্য দপ্তরের শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এখানে উপস্থিত আছেন যিনি এই এলাকার সবাই যাকে এক নামে সবাই যাকে জানে জনপ্রিয় বিধায়ক পবিত্র বিধানসভার শ্রী রামপদ জমাতিয়া মহোদয়। এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর গোমতী ডিস্ট্রিক্টের শ্রী রিঙ্কু লাথের, বাগান হরি মলসন অনারেবল চেয়ারম্যান বিএসি কিল্লা আরডি ব্লক, শ্রী অজিত শুক্ল দাস ডাইরেক্টর হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট অ্যান্ড সেরিকালচার ডিপার্টমেন্ট এবং আমাদের এখানে শ্রীমতী সুবিতা নাগ মহোদয়া বিশিষ্ট সমাজসেবী উপস্থিত আছেন। তাছাড়া অফ দ্য ডায়াস শ্রী টুটন দাস আয়তরমার চেয়ারম্যান উনিও এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যারা অতিথিবর্গ এবং এই এলাকার যারা মা ও বোনেরা সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু এখানে আলোচনা করেছেন। আমি বারবার এই যে অভিযান আমাদের চলছে চিফ মিনিস্টারের যে নামে যে বিনামূল্যে যে সুতো দেওয়ার যে কার্যক্রম, আমি একটা কথাই বলবো, আমরা চাই যে ত্রিপুরা রাজ্যের যারা জনজাতি ভাই হোক বোনেরাই হোক মায়েরাই হোক মেয়েরাই হোক তাদের সার্বিক যে উন্নয়ন সেটা আমরা করতে চাই। এখানে আমার পূর্ববর্তী বক্তা বাজেটে বলেছেন যে কত পার্সেন্ট এবং কত টাকা আমরা জনজাতি উন্নয়নের জন্য আমরা করছি। অনেকে অনেক কথা বলেন কিন্তু টেবিলে যখন বসবেন আমরা যখন আমনে সামনে কথা বলি তখন দেখা যায় যে অনেক ভুল ভ্রান্তি যেটা থাকে সেটা কিন্তু অনেকটা দূর হয়। এবং আমি একটা কথাই বলবো, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার জনজাতিদের নিয়ে কোনো রকম রাজনীতি আমরা করতে চাই না। আমরা চাই যাদের প্রকৃত অর্থেই যেন তাদের উন্নয়ন হয়। আমরা এখানে বাজেটের বিষয়ে তো কথা বললো, তাছাড়াও আজকে জাইকাই হোক ইন্দো জার্মান প্রজেক্টই হোক
বা RIDF এরই হোক, সব জায়গায় যেখানে যে প্রকল্প আমরা যেগুলো বাজেটের হিসাব ছাড়া আমরা যে এক্সটার্নাল এইডেড ফান্ড ইত্যাদি আমরা নেই, সব কটাই কিন্তু জনজাতি এলাকার উন্নয়নের জন্য। আপনারা সবাই জানেন যে জনজাতি অধ্যুষিত এলাকার জন্য আমরা 1400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি। ট্রেসপের মাধ্যমে সেগুলো সমস্ত জনজাতি এলাকার উন্নয়নের জন্য সেগুলো খরচ হচ্ছে। সেখানে ইলেকট্রিসিটি যেন প্রপারলি যেতে পারে, রাস্তাঘাট, স্কুল, যা যা মৌলিক যে সমস্যা তার সমাধানের জন্য আমরা এই এক্সটার্নাল এইডেড প্রজেক্টগুলো আমরা নিয়েছি। 1700 কোটি টাকার মতো এলিমেন্ট প্রজেক্ট আমরা নিয়েছি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে। সেখানেও জনজাতি যারা ওখানে থাকেন তাদের জন্য এই টাকা কিন্তু খরচা হচ্ছে বন্ধুগণ। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসি, আমরা যদি নর্থ ইস্টে ডেভেলপ না করে, আমাদের যে অষ্টলক্ষ্মী উনি নাম দিয়েছেন, আগে 7টা স্টেট ছিল রাজ্য, এখন সেটাকে আরেকটা সিকিম যুক্ত করে যে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। এই 8টা রাজ্যের যদি উন্নয়ন না হয় দেশও উন্নয়ন হবে না। সেই দিশায় অ্যাক্ট ইস্ট পলিসি আজকে নর্থ ইস্ট রিজিয়নে আমরা দেখছি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন অ্যাকর্ড হয়েছে। যারা উগ্রপন্থায় বিশ্বাস করত তারা কিন্তু আজকে মেইন স্ট্রিমে চলে আসছে। এখানে ত্রিপুরা তো আপনারা দেখেছেন যে প্রায় অনেকগুলো যে আমাদের অ্যাকর্ড মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজি হাত ধরে হয়েছে। তাতে করে আপনারা সবাই জানেন যে 4 সেপ্টেম্বর 4 তারিখ 2024-এ NLFT, ATTF এবং ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের মধ্যে একটা সমঝোতা হয় এবং এই সমস্ত যারা ত্রিপুরাতে যারা উগ্রপন্থার সাথে জড়িত ছিল তারা আত্মসমর্পণ করেছে। এখন ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আগে খালি কথা বলতো উগ্রপন্থীরা এই করছে, উগ্রপন্থীরা সেই করছে, কে কি করবে সেই কাজটা কিন্তু আমরা দেখিনি। সেটা কেন্দ্রীয় সরকারেরই যারা ছিল আগের আমরা দেখেছি, UPA সরকার, এবং ত্রিপুরাতেও আমরা 35 বছর 5 বছরের রাজত্ব আমরা দেখেছি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মার্গদর্শনে আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি অমিত শাহজির যেভাবে এগিয়ে গেছেন, আমাদের ত্রিপুরা সরকারও যেভাবে সামনের দিকে এগিয়ে আসছেন 2018-র পর থেকে আপনারা দেখেছেন একের পরে আজকে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কারণ শান্তি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। এখানে যদি একটা আতঙ্কের পরিবেশ যদি থাকে, কোথা থেকে আমি যেখানে যাই আজকে সব জায়গায় আমি দেখছি আমাদের মা, মহিলা এবং মেয়েরা আজকে সব জায়গায় সবচেয়ে বেশি আমরা দেখছি। এবং আমরা চাই যে ত্রিপুরাতে জাতি জনজাতি মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার যে চিন্তা ভাবনা করছি সেটা আমরা করবো আগামী দিন। ব্রু রিয়াং দেশ সম্পর্কে আপনারা সবাই জানেন। আমি গতকালও যে শ্রীলঙ্কাতে আমি গিয়েছিলাম, এই ব্রু রিয়াং শরণার্থীদের 23 বছরের সমস্যা, তাদের সম্পর্কে কেউ কোনোদিন ভাবেনি। আমাদের সরকার আসার পর কোয়াড্রিপার্টাইট যে সমঝোতা হয়েছে, ভারত সরকার, ব্রু রিয়াং যারা লিডার আছেন এবং আমাদের মিজোরাম সরকার, ত্রিপুরা সরকার, আমরা এক সমঝোতায় এসেছি। সেই সমঝোতার মধ্যে আজকে আমরা কি দেখলাম যে তাদের যে 500 কোটি টাকার মতো ইনিশিয়ালি তাদেরকে একটা প্যাকেজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছিল। আমার মনে আছে কিছুদিন আগে, আজকে থেকে 4-5 মাস আগে মাননীয় গৃহমন্ত্রীজি এখানে এসেছিলেন। রিপোর্ট তো আমরা পাঠাই, উনিও আমাদের থেকে রিপোর্ট নেন যে ওনাদের রিহ্যাবিলিটেশন প্রপার হয়েছে কিনা। আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে আরও যাতে ত্বরান্বিত করা যায় তাদের সেটেলমেন্ট 12টা জায়গার মধ্যে, আমরা সারা ত্রিপুরার মধ্যে বিভিন্ন প্রায় 4টা ডিস্ট্রিক্টের মধ্যে তাদেরকে ছড়িয়ে ছুটিয়ে আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। সেখানে তাদের ঘরের ব্যবস্থা করা,
তাদের ইলেকট্রিসিটির ব্যবস্থা করা, রাস্তাঘাট, স্কুলের ব্যবস্থা করা, সব দিকে আমরা সেখানে তাদের ভোটার আই কার্ড দেওয়া, সব কাজ আমাদের এই সরকার করেছে। তারপরেও মাননীয় গৃহমন্ত্রীজি বলছেন আমি গিয়ে দেখতে চাই। আমবাসার কাছে একটা গ্রামে সেখানে উনি গিয়েছিলেন বিসি এলাকায়, সেখানে গিয়ে উনি চাক্ষুষ সেখানে দেখে উনি বুঝে গেছেন যে ত্রিপুরাতে যেভাবে এই যে প্রকল্পটা নেওয়া হয়েছে তাদেরকে রিহ্যাবিলিটেশনের, সেটা প্রপারলি হচ্ছে। এবং সেখানে অনেকে ওনার সাথে কথা বলে কিছু দাবি রেখেছে, রেশন পানির কথা বলেছেন, এবং যেভাবে উনি আমাদেরকে বলে গেছেন যে রেশনের বিষয়ে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো আমরা কিন্তু আজকে ত্রিপুরা সরকার সেগুলো আমরা সমাধান করেছি। শুধু তাই নয়, আজকে এই 500 কোটি টাকার থেকে আজকে 800 কোটি টাকা প্যাকেজ সেখানে হয়েছে। গতকাল আমি যখন শ্রীলঙ্কাতে গেলাম, মাননীয় গৃহমন্ত্রীজি বলছেন যে ওনাদেরকে যারা ইউথ আছে তাদেরকে স্কিলের সাথে যুক্ত করতে হবে। আমি ঘর দিলাম, খাওয়ার দিলাম, এতে তো কাজ হবে না। ওনাদের তো সাস্টেনেবল জীবন মানের জন্য তাদের কাজ করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রীর নামে প্রকল্প, আমাদের প্রধানমন্ত্রীর নামে যে কৌশল্য যে প্রকল্প আছে, সেই দুটো প্রকল্পকে একসাথে করে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। সেখানে বিভিন্ন টুল কিটস আমরা গতকাল সেখানে দিয়েছি 12টা জায়গার থেকে প্রচুর। তার প্রথম যে ফেজ এবং দ্বিতীয় ফেজ গতকাল থেকে শুরু হয়েছে, এর আগে প্রথম ফেজ দেওয়া হয়েছে। আমাদের সরকার, আপনারা দেখুন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে যেভাবে বলছেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যেতে হবে এবং তাদের যে মৌলিক যে সমস্যা সেগুলো সমাধান করতে হবে। আজকে তাদেরকে সেখানে বিভিন্ন যে ট্রেনিং, কেউ আমি দেখেছি কেউ যারা ক্ষৌরকর্মী আছেন, ক্ষৌরকর্মীর সাথে তাদের যে বিভিন্ন যে চুল কাটার বিষয় তাদেরকে সেইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। কাউকে কম্পিউটার মেরামতির জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, কাউকে পশুপালনের জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানে সেখানে ট্রেনিং দেওয়া হয়েছে এবং হাঁস মুরগি পালন, শূকর পালন ইত্যাদি সব কিছুতে সমস্ত জায়গায় ট্রেনিং দেওয়ার সুবাদে আজকে আমরা সেখানে আমরা এই কাজটা আমরা করছি। আমি কিছুদিনের মধ্যে আমরা যে সাকসেস একটা স্টোরি সেটা আমরা দিল্লিতে আমরা জানাবো এবং আমি আশা করি যেভাবে আমরা ত্রিপুরা সরকার আমরা জনজাতিদের জন্য কাজ করছি, সে আস্থা বিশ্বাস আপনাদের মধ্যে আছে আমি নিশ্চিত। আপনারা জানেন জনজাতি হোস্টেল যারা আবাসিক তাদেরকে 2018 সালে 55 টাকা আমরা দিয়েছিলাম, এখন আমরা সেখানে আমরা 80 টাকা করে দিচ্ছি। আমরা ক্লাস 6 থেকে 8 ক্লাস যারা জনজাতি ছাত্রীরা আছেন সেই ছাত্রীদের প্রি মেট্রিক স্কলারশিপ বছরে 400 টাকা দেওয়া হতো, সেই জায়গায় 400 টাকা থেকে এখন বাড়িয়ে 1000 টাকা আমরা করেছি। একটু আগে আমাদের এই দপ্তরের যে মাননীয় মন্ত্রী বিকাশবাবু আপনাদের সামনে বলেছিলেন, আমি ওনাকে বলেছি যে জনজাতিদের জন্য যা যা দরকার কোনো জায়গার মধ্যে আমরা পলিটিক্স যেহেতু করবো না, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। কারোর ঘর নেই, ঘর দেব, কারোর জল নেই, আমরা জল দেব, কারোর চুলো দিতে হবে সেখানে আমরা সেখানে গ্যাসের ব্যবস্থা আমরা করে দেব, বিভিন্নভাবে যা দরকার আমরা দেব। এর মধ্যে কিসের রাজনীতি? আমরা সেই রাজনীতি আমরা বিশ্বাস করি, সেইভাবে আমাদের সরকার সেইভাবে আমাদের কাজ করছে। আপনারা সবাই জানেন যে 2 অক্টোবর 2024 ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎসর্গ অভিযান একটি নতুন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে সেটা শুরু হয়েছে এবং সেটার মেইন যে উদ্দেশ্য একবার এক একটা প্রকল্প করেন, কিন্তু সবকটা প্রকল্পের মধ্যে আপনারা দেখবেন জনজাতিদের সাথে যুক্ত এবং সেখানে প্রায় যে মৌলিক যে সমস্যাগুলো আছে আমি একটু আগে যেগুলো বললাম সেই তার সমাধানের জন্য প্রায় 81 কোটি 19 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে এই প্রকল্পগুলো যাতে প্রপারলি এই প্রকল্পগুলো যাতে
সেগুলো বাস্তবায়িত করা হয়। তার জন্য আমাদের যারা মিনিস্টাররা আছেন সবাইকে বিভিন্ন জায়গায় আমরা প্রভারী করে পর্যন্ত সেখানে রেখেছি, এবং তারা সেখানে দেখবেন যে কিভাবে এই প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা। আমাদের ধরতি আভা জনভাগীদারি অভিযান আপনারা শুনে খুশি হবেন, সেটা বাস্তবায়িত কীরকম বাস্তবায়িত হয়েছে। আমাদের সারা ভারতবর্ষের মধ্যে এই বাস্তবায়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য শ্রেষ্ঠ রাজ্য হিসাবে সেটা স্বীকৃতি পেয়েছে, এবং তার জন্য সেখানে দিল্লি থেকে আমাদেরকে পুরস্কৃত করা হয়েছে। বন্ধুগণ, ধরতি আভা জনভাগীদারি অভিযান ও পিএম জনমন সেটাকে গ্রাউন্ডে আমরা যে বাস্তবায়ন করেছি, তার জন্য আমাদের ত্রিপুরা জেলা গত 15ই অক্টোবর 2025-এ মাননীয় আমাদের যে রাষ্ট্রপতিজি দ্রৌপদী মুর্মু সেখান থেকে সম্মান গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আপনারা সবাই জানেন, এর আগে কোনো প্রধানমন্ত্রী এইভাবে চিন্তাও করেন যে ভগবান বিরসা মুন্ডার নামে উনার জন্মদিনে যিনি এই দেশ স্বাধীন করার জন্য, আমরা অনেকে, আমি তো জানি না, অনেকে হয়তো বা ওনার সম্পর্কে শুনেননি, কিন্তু ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে উনি কিভাবে এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এবং সেটাকে সামনে রেখে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 15ই 2023 ভগবান বিরসা মুন্ডার যে জন্মদিন, সেটাকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে ঘোষণা করেছেন। এবং এতে করে অনেক প্রকল্প রয়েছে, রিয়াং জনজাতি যারা আছেন তাদের যাতে আরও, বিশেষ করে প্রিমিটিভ গ্রুপ, তাদের যাতে সুযোগ সুবিধা হয়, তাদের সব বিষয়ে যেন আরও আলাদা করে স্পেশাল, এমনি তো জনজাতিদের করেনি, কিন্তু তাদেরকে কেউ দেখভাল করার কেউ ছিল না। এবং এই প্রকল্পে দেখা গেছে যে বিভিন্ন যেসব ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিসিটি, রোড এবং যে এডুকেশন, হেলথ, এতে করে 11টি দপ্তরকে একসাথে করেছে মাননীয় প্রধানমন্ত্রী, এবং তাতে করে 2024-25-এ 322 কোটি টাকার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন, এবং সেই কাজটা এখানে করেছেন। বন্ধুগণ, জনজাতিদের জন্য অনেকে কিন্তু কুম্ভীর অস্ত্র আমরা দেখেছি, অনেকে যে কুম্ভীরের যে অস্ত্র আমরা দেখেছি ক্রোকোডাইল টেয়ার বলে, কিন্তু আমাদের সরকার জনজাতিদের জন্য যে কাজ করে তার আমার মনে হয়, আমি আসার আগে অনেকে এখানে বক্তব্য রেখেছেন, প্রায়শ সব জায়গায় এটা বলতে হবে আমাদের। আপনারা যদি আগরতলা এয়ারপোর্ট থেকে আপনারা আসেন, সেখানে ঢুকবার পথে একটা গেট বানানো হয়েছে, সেই গেটের পাশে এই রাজ পরিবারের একজন সন্তান, কৃতি সন্তান, সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে যাকে জানে, যিনি সুরকার, এত বড় গায়ক, তাকে সম্মান দেওয়ার জন্য শচীন দেব বর্মনের মূর্তি, পূর্ণবয়া মূর্তি, আমরা সেখানে আমি নিজে সেটাকে সেই উদ্বোধন করেছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আগরতলা এয়ারপোর্ট যেটা সিঙ্গারবিল ছিল, সিঙ্গারবিল এয়ারপোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেকেন্ড ওয়ার্ল্ডের শেষ দিকে, এবং সারা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, এতদিন ধরে কেউ সম্মান দেয়নি, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময় সেটা হয়েছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্ট ওনার নামে উৎসর্গ করেছেন, এবং আমরা 19শে আগস্ট ওনার জন্মদিনে আমরা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা ছুটি ঘোষণা করেছি। বন্ধুগণ, আগে তো আমরা অ্যাসপিরেশনাল ব্লক কোনোদিন আপনারা নিশ্চয়ই শুনেননি। অ্যাসপিরেশনাল ব্লক, আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট গুমত যেটা আছে আমাদের, যে তো সেই 12টা ব্লক সেখানে আছে, সেই ধলাই ডিস্ট্রিক্টে বিশেষ করে সেই 12টা যে আমাদের ব্লক আছে, সেগুলো আমাদের সমস্ত জনজাতি অধ্যুষিত এলাকা, তাদের ডেভেলপমেন্ট দরকার। অর্থাৎ আমাদের বাজেট অন্যান্য ব্লকে যত খরচা হবে তার থেকে 10% বেশি যাতে খরচা হয়, তার জন্য সেখানে ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই জানেন, গড়িয়া পূজা আমরা সবাই এখানে আমার যে জনজাতি ভাই বোনেরা আছেন, আমরা সেটাকে উদযাপন করি। একদিনের ছুটি ছিল, আমাদের সরকার আসার পর সেটাকে 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি, যাতে করে বেশি করে সেটাকে পালন করতে পারে। আমি কিছুদিন আগে সংগ্রামা পূজা উপলক্ষে আমি গিয়েছিলাম সাউথে, সেখানে গিয়ে সংগ্রামা পূজা সম্পর্কে অনেকেরই ধ্যান ধারণা নেই। সেখানে সবাই আমাকে বলছিল যে
সংগ্রামা পূজা উপলক্ষে একটা রেস্ট্রিক্টেড হলিডে আপনারা যদি ঘোষণা করেন তাহলে আমরা খুব খুশি হব। যেমন বলেছেন তেমনি আমি যখন ক্যাবিনেটে আমি আগরতলায় আসি কিছুদিন বাদে ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমি সংগ্রামা পূজাকে রেস্ট্রিক্টেড হলিডে আমি সেটা ঘোষণা করেছি। আমরা যতক্ষণ ধরে এতদিন ধরে আমরা কি দেখলাম যে যাতে জনজাতিরা যত বেশি পড়াশোনা না করে থাকবে ততই সুবিধা, যত কম পড়াশোনা থাকবে তাহলে বুঝবে না। এতদিন ধরে বিভিন্ন যে সরকার ছিল, বিভিন্ন পার্টি ছিল, তাদের এই ব্যবস্থা ছিল, কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের ত্রিপুরা সরকার আমরা কি করলাম যে জনজাতিদের তাদের পড়াশোনা যাতে উন্নয়ন হয় তার জন্য এই ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4টে এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। এখানে শুনলাম আমার মাননীয় মন্ত্রী বলছিলেন যে এখানে একলব্য স্কুল এখানেও স্টার্ট হয়েছে। তো সেই দিশায় আমাদের এখানে 12টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল অলরেডি চালু হয়ে গেছে। বাকিগুলো 2026 মার্চের মধ্যে শেষ হবে, 6টা, বাকিগুলো শেষ হবে, যাতে করে ভারতবর্ষের যে অতীত, ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি তার উপর ভিত্তি করে যে পড়াশোনা সেটা, এবং শুধু তাই নয় সিবিএসসির যে আমাদের কারিকুলাম আছে তার উপর ভিত্তি করে আমাদের জনজাতি যারা ছেলে মেয়েরা আছেন তাদের জন্য আমাদের ইতিহাস ভারতবর্ষের সেটা তারা জানতে পারবে। সত্যিকারের অর্থেই পড়াশোনা কাকে বলে সেখান থেকে ওনারা জানতে পারবে। একটা সময় ছিল যে ভারতবর্ষে বিদেশ থেকে এখানে পড়াশোনা করতে আসতো। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এরকম অনেক তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এরকম প্রচুর বিশ্ববিদ্যালয় ছিল। বাইরের থেকে ভারতবর্ষে আসতো, ভারতবর্ষকে সব লুটে পুটে এক একবার মুঘলরা এসছে, তারপর ইংরেজরা এসছে। সেই ঐতিহ্যকে মাননীয় প্রধানমন্ত্রীজি আবার নতুনভাবে সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন বন্ধুগণ।